গল্প ভাঙ্গনের সুর। তপ্ত দুপুর, চৈত্রের রোদে পিচ গলা রাস্তা থেকে যেন আগুন জ্বলছে। রাস্তার পাশের কৃষ্ণচূড়া গাছগুলো তাদের রক্তিম আভা ছড়িয়ে উষ্ণতাকে আরো তীব্র করে তুলেছে। মালিহা জানালার ধার ঘেঁষে বসেছিল, দু চোখ শূন্যে নিবন্ধ। বুকের ভেতরটা খাঁ খাঁ করছে, ঠিক বাইরের প্রকৃতির মতোই শুষ্ক আর রুক্ষ। বিয়ের পর মাত্র 6 মাস। এই 6 মাস যেন 6টি যুগ পেরিয়ে গেছে। তার জীবনে বসন্ত আসার বদলে যেন অসময়ের এক প্রবল কালবৈশাখী বয়ে গেছে। আজই সেই সিদ্ধান্তটা হয়েছে, ডিভোর্স। মালিহা নামটি শুনতেই কেমন যেন অসাড় হয়ে গিয়েছিল। অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে, কোনো প্রতিক্রিয়া নেই, শুধু একটি শীতল শূন্যতা তাকে গ্রাস করেছে। মধ্যবিত্ত পরিবারে জন্ম মালিহার। বাবা সরকারি চাকুরে, মা সাদামাটা গৃহিণী। অভাব না থাকলেও বিলাসিতা ছিল না। 5 ভাই বোনের মধ্যে মালিহা সবার ছোট, তাই একটু বেশিই আদরে মানুষ হয়েছে। তার পৃথিবী ছিল সহজ সরল। বড় কোনো চাওয়া ছিল না, জটিল কোনো হিসাব নিকাশও ছিল না। আর 10টা সাধারণ মেয়ের মতোই তার স্বপ্ন ছিল, এক সুন্দর জীবনসঙ্গী, একটি ছোট্ট সংসার আর অফুরন্ত ভালোবাসা। বিয়েটা হয়েছিল একেবারেই পারিবারিকভাবে। পাত্রপক্ষ বেশ সম্ভ্রান্ত। তাদের একমাত্র ছেলে রিয়াদ ভালো চাকরি করে। মালিহার বাবা মা প্রথম দিকে একটু ইতস্তত করেছিলেন। তাদের মনে হয়েছিল, এত ধনী পরিবারের সাথে তাদের সাদামাটা মেয়ের মানিয়ে চলা কঠিন হতে পারে। কিন্তু রিয়াদের বাবা, অর্থাৎ মালিহার শ্বশুরমশাই, নিজেই এসে মালিহাকে দেখে পছন্দ করেছিলেন। তিনি নাকি মালিহার শান্ত স্বভাব আর বিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। মালিহার আর কোনো গুণের দিকে তার নজর ছিল না। তিনি শুধু একটি ভালো মনের মেয়ে চেয়েছিলেন পুত্রবধূ হিসেবে। তার একটাই কথা ছিল, আমার রিয়াদের জন্য মালিহাই সেরা। মালিহার মনে পড়ে, বিয়ের আগে শ্বশুরমশাই কত হাসি খুশি মানুষ ছিলেন। তার সামনে মালিহার কোনো ভুল ত্রুটি নিয়ে কথা বললেই তিনি থামিয়ে দিতেন। বলতেন, আরে এসব তো ছোটখাটো ব্যাপার। আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে আসবে মালিহা, সব মানিয়ে নেবে। শ্বশুরমশাইয়ের এই কথাগুলো মালিহাকে আশ্বস্ত করেছিল। সে ভেবেছিল, হয়তো জীবনটা সত্যিই সুন্দর হবে। বিয়ের সানাই বাজল। একরাশ স্বপ্ন নিয়ে মালিহা নতুন জীবনে পা রাখল। প্রথম কিছুদিন সব ভালোই চলছিল। শ্বশুরমশাইয়ের স্নেহে মালিহা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল। রিয়াদও প্রথম দিকে বেশ যত্নশীল ছিল। কিন্তু বিয়ের মাত্র 2 মাসের মাথায় অপ্রত্যাশিতভাবে শ্বশুরমশাই মারা গেলেন। যেন এক নিমিষেই মালিহার মাথার উপর থেকে আশ্রয় সরে গেল। শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর থেকেই সবকিছু পাল্টাতে শুরু করল। যে গুণগুলো শ্বশুরমশাইয়ের চোখে ধরা পড়েনি, সেগুলোই এখন তার শাশুড়ি এবং ননদদের চোখে বিশাল দোষ হয়ে দাঁড়াল। তুমি এখনো স্মার্ট হতে পারলে না, মালিহা। রিয়াদের বন্ধুরা যখন আসে, তুমি ওই সাধারণ সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াও। একটু ভালো করে সাজতেন পারো না? ননদ আনিকার মুখে এই কথাগুলো ছিল নিয়মিত। মালিহা চেষ্টা করত, কিন্তু তার তথাকথিত স্মার্টনেস মানে হাই হিল পরে হাঁটতে সমস্যা হতো, স্লিভলেস কিছু পরতে তার অস্বস্তি লাগত। দেশীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে তার হাত কাঁপত। মায়ের কাছে শেখা রান্নার কৌশলগুলো শুধু দেশীয় পদেই সীমাবদ্ধ ছিল। শাশুড়ি প্রায়ই আফসোস করে বলতেন, আমাদের বাড়িতে তো কালেভদ্রে দেশি খাবার হয়, এখন কি হবে? অথচ মালিহার মনে পড়ে, বিয়ের পর প্রথম 2 মাস তারা মহা উৎসাহে মাছ ভাত, ভর্তা ভাজি খেয়েছিল। তখন তো কোনো অভিযোগ ছিল না। সবচেয়ে বেশি আঘাত করত যখন তারা বলতো, আমরা ভেবেছিলাম তোমাকে নিয়ে আমাদের মনের মতো করে গড়ে তুলব, কিন্তু তোমার তো কোনো আগ্রহই নেই। মালিহার নিজেকে অপরাধী মনে হতো। সে কি সত্যিই যথেষ্ট চেষ্টা করছে না? নাকি তাদের প্রত্যাশার ভার এত বেশি যে সে তা বহন করতে পারছে না? কথায় কথায় শাশুড়ি খোঁটা দিতেন বিয়ের যৌতুক নিয়ে। মালিহার মনে পড়ে, বিয়ের আগে শাশুড়ি তার মায়ের সাথে গল্প করার সময় হাসতে হাসতে বলেছিলেন,
আপনাদের সাধ্য অনুযায়ী ইচ্ছা হলে কিছু দেবেন। কিন্তু তার ভঙ্গিমাটা ছিল এমন, যেন না দিতে পারলে তারা ফকির। মালিহার মধ্যবিত্ত বাবা মা তাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাদের একমাত্র করতে। তারা বেশ কিছু আসবাবপত্র, গয়না আর নগদ টাকা দিয়েছিলেন। কিন্তু রিয়াদের পরিবার খুশি হয়নি। তাদের আশা ছিল আরও অনেক কিছু। সেই অপূর্ণ আকাঙ্ক্ষার ভার মালিহার কাঁধে এসে পড়েছিল। তোমার বাবা মা কি কিছুই বোঝেন না? আমাদের বাড়ির স্ট্যাটাস আছে না? লোকে কি বলবে? এমন কথা মালিহাকে শুনতে হয়েছে অহরহ। রিয়াদও ধীরে ধীরে বদলে গেল। প্রথম দিকে সে মালিহাকে সমর্থন করার চেষ্টা করত, কিন্তু মায়ের এবং বোনদের ক্রমাগত অভিযোগের মুখে সেও অসহায় হয়ে পড়ল। একসময় সেও মালিহার ত্রুটিগুলো দেখতে শুরু করল, অথবা দেখতে বাধ্য হল। মালিহা বুঝতে পারছিল তাদের সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে চলে যাচ্ছে। ভালোবাসা, সম্মান, বিশ্বাস সবকিছুই যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। অবশেষে সেই দিনটা এল। রিয়াদ খুব শান্তভাবে মালিহাকে বলল, মালিহা, আমাদের বোধহয় আর একসাথে থাকা সম্ভব নয়। মালিহা কোনো উত্তর দিতে পারেনি। তার ভেতরের সব শব্দ যেন গলার কাছে এসে আটকে গিয়েছিল। চোখে জল আসার মতো শক্তিটুকুও ছিল না তার। শুধু মনে হচ্ছিল, এই বুঝি তার পৃথিবী শেষ হয়ে গেল। বাবার বাড়ি ফিরে আসার দিনটা মালিহার স্পষ্ট মনে আছে। ছোট একটি সুটকেস, আর তার ভাঙা স্বপ্নগুলো। বাবা মা তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তাদের চোখে ছিল গভীর বেদনা। মালিহা জানে, বাবা মা তাকে কখনো অবহেলা করেননি, আজও করবেন না। কিন্তু সমাজের চোখে সে এখন ডিভোর্সি। এই তকমা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। নিজের ঘরে ফিরে মালিহা নির্জনে কান্নার আশ্রয় নিয়েছিল। তার দীর্ঘদিনের অভ্যেস, প্রতিটি নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু আজ তার চোখের পানি যেন বাদ মানছিল না। সে কি সত্যিই এত অপরাধী ছিল? তার কি কোনো মূল্য নেই? দিনগুলো কাটছিল এক অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে। তার ভাবিরা, যারা সবসময়ই তাকে ভালোবাসত, তারাও এখন কেমন যেন ভিন্ন চোখে তাকায়। তাদের চোখে যেন কেমন এক করুণা আর কিছু না বলা কথা। মাঝে মাঝে তাদের চাপা ফিসফিসানি কানে আসে, যা মালিহার ক্ষতকে আরও গভীরে পৌঁছে দেয়। কয়েক মাস পরের কথা। এক বিকেলে এক আত্মীয়ের মাধ্যমে খবরটা এল। রিয়াদ আবার বিয়ে করেছে। পাত্রী স্মার্ট, আধুনিক, ধনী ঘরের একমাত্র রাজকন্যা। মালিহার কেন জানি না, চোখ ফেটে জল বেরিয়ে এল। প্রাক্তন স্বামীর বিয়েতে তার কি যায় আসে? সে তো কোনো অধিকার রাখে না আর। তবুও কেন এই অসহনীয় কষ্ট? কান্না আটকাতে না পেরে মালিহা নিজের ঘরে গিয়ে কিল দিল। বালিশে মুখ গুজে কতক্ষণ কেঁদেছিল, তার হিসেব নেই। পরে জেনেছিল, রিয়াদের নতুন জীবন নাকি খুব সুখের। তার অতি স্মার্ট, ফ্যাশনেবল ড্রেস আর হাই হিল পরা নতুন স্ত্রীকে নিয়ে এসে বিভিন্ন পার্টিতে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। নতুন বৌমা নাকি বিয়ের সময় এসি, ফার্নিচার, গাড়ি সবকিছু যৌতুক হিসেবে এনেছে। এমনকি মেয়ে পক্ষ রিয়াদকে একটি ফ্ল্যাটও উপহার দিয়েছে। শাশুড়ির সাথে নতুন বৌমার নাকি দারুণ মিল। রান্নাবান্না না জানলেও চলবে, তার জন্য তো বুয়া আছেই। সবকিছুই যেন মালিহার সম্পূর্ণ বিপরীত। মালিহা তখন নিজের ঘরের অন্ধকার কোণটায় বসেছিল। এর মধ্যে 4টি পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিল। ডিভোর্সি জেনেও তারা এসেছিল, কারণ মালিহা দেখতে শুনতে মন্দ ছিল না। কিন্তু খাওয়া দাওয়ার পর সেই একই হাসি মুখে তারা বলতো, ছেলের আয় রোজগার তো ভালো না, ওকে একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে, অথবা মেয়েটা তো ভালো, কিন্তু আমাদের আরও কিছু। পরোক্ষভাবে যৌতুক বা আর্থিক সমর্থনের কথাই বলতে চাইতো তারা। আত্মীয় স্বজন মালিহাকে দেখলে আহাউহু করত, কিন্তু তাদের আড়ালে মালিহা ছিল সমালোচনার বস্তু মাত্র। বাইরে বেরোলে লোকজন আর চোখে তাকাত। এই সমাজ এখনো ডিভোর্সকে একটি ট্যাবু হিসেবে দেখে। কেউ কেউ তো বলেই বসত, একটু মানিয়ে নিলেই পারতে।
কি করে বোঝাবে মালিহা তার আসলে কোনো দোষই ছিল না, মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতিই ছিল না। এখন সে ভাইদের ঘাড়ে বোঝা। দুই ভাবি সংসারের প্রায় সমস্ত কাজই তাকে দিয়ে করিয়ে নেয়। মালিহা কিছু বলে না, ভাবে এটাই হয়তো তার প্রাপ্য। বাবা মা যখন প্রতিবাদ করেন তখন বাসায় ঝগড়া ঝামেলা হয়। মালিহার কষ্ট আরো বাড়ে। সে চায় না তার জন্য বাবা মায়ের কপালে এত চিন্তা আসুক। সেই রাতে মালিহা আবার নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। একাকিত্বের নিদারুণ যন্ত্রণা তাকে ঘিরে ধরেছিল। তার মনে হলো এই দরজা আর খুলবে না। হয়তো ভোর হলে বাবা মা আর ভাইয়েরা মিলে দরজা ভাঙতে বাধ্য হবে। তার মাথার উপর ঘোরানো ফ্যানটা যেন তাকে ডাকছিল এক অন্য জীবনের দিকে। সেদিন রাতে মালিহা অনেকক্ষণ ধরে এই সব কথা ভাবছিল। তার জীবনের সব ভুল, সব কষ্ট, সব প্রত্যাখ্যান। কখন সময় চলে গেছে সে বুঝতে পারেনি। হঠাৎ ফজরের আজানের সুমধুর ধ্বনি তার কানে এল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিহা চমকে উঠল। সে এটা কি করতে যাচ্ছিল? সে কি তার স্রষ্টার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল? যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি কি তাকে এই অকুল পাথরে ছুঁড়ে ফেলে দেবেন? না, এমন হতে পারে না। এই কঠিন সময়টা হয়তো তার জীবনের একটি পরীক্ষা। সৃষ্টিকর্তা হয়তো তাকে আরো শক্তিশালী করে তুলতে চান। মালিহার মনে হলো তার চেয়েও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। তবুও তারা বেঁচে থাকার স্বপ্ন দেখে লড়াই করে। তাহলে সে কেন হাল ছেড়ে দেবে? মন ভরে হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করল। তার চোখে তখন আর হতাশার জল ছিল না, ছিল এক নতুন দিনের আলোর ঝলকানি, এক নতুন প্রত্যয়। পরদিন সকালে মালিহা সম্পূর্ণ ভিন্ন মানুষ। সে রেডি হয়ে বেরোচ্ছিল। ভাবিরা আর চোখে তাকিয়ে আছে। মালিহা তাদের দিকে একবার তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো পরাজয় ছিল না, ছিল এক অদম্য শক্তি। মালিহা একটি সাইবার ক্যাফেতে গিয়ে নিজের একটি সিভি তৈরি করল। সাহসী হয়ে ডিভোর্সের কথাটিও তাতে উল্লেখ করল। এরপর টানা 6 মাস সে শুধু চাকরির ইন্টারভিউ দিয়ে গেছে। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান, কিন্তু মালিহা থামেনি। ততদিনে সে মনকে বুঝিয়ে নিয়েছে বিয়ে, বাচ্চা, সংসার এগুলোর দরকার আছে বটে, তবে এগুলোই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তার লক্ষ্য হওয়া উচিত অন্যের কাঁধে বোঝা না হওয়া, নিজের পায়ের তলার মাটি শক্ত করা। অবশেষে একটা চাকরি হয়ে গেল। বেতন খুব বেশি না, কিন্তু এটা তার নিজের উপার্জনের প্রথম ধাপ। মালিহা জানত এই চাকরিটা শুধু একটা কাজ নয়, এটা তার নতুন জীবনের শুরু। 4 বছর পরের কথা। মালিহা আজ 2 সন্তানের মা। একজন তার নিজের নারী ছেঁড়া অস্তিত্ব, আর অন্যজন যাকে সে ছোটবেলা থেকে কোলে তুলে নিয়েছে। হ্যাঁ, মালিহা আবার বিয়ে করেছে, চাকরিও করছে। সবকিছু মেইনটেইন করতে একটু কষ্ট হয় বটে, তবুও তার হাজবেন্ড খুব সাপোর্টিভ। ভদ্রলোক তার ব্যাংকে একটা কাজে গিয়ে মালিহাকে পছন্দ করেছিলেন। তার নাম সাফায়েত হোসেন। পেশায় একজন লয়ার এবং বিপথিক। তার মেয়েটি জন্মের সময়ই মা মারা গিয়েছিল। পারিবারিকভাবে কোনোরকম ধুমধাম ছাড়াই তাদের বিয়েটা হয়েছিল। মালিহা জানে এই বিয়েটা ছিল ভালোবাসার আর বিশ্বাসের এক নতুন সেতু। সাফায়েত মালিহার অতীতকে সম্মান করেছে, তার সংগ্রামকে মূল্য দিয়েছে। মালিহার জীবনে আবার বসন্ত এসেছে। সাফায়েত লয়ার হওয়ায় মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট বাড়িতেও আসত। তাদের বসার জন্য বাইরে আলাদা একটি রুম আছে। একদিন মালিহা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ সাফায়েতের গলার আওয়াজ শুনে সে উকি দিল। বাইরে থেকে এক নজর দেখে এসে চলে আসল। কে ছিল সাফায়েত? মালিহা রান্নাঘর থেকে জিজ্ঞেস করল। আর বলো না, আমার এক ক্লায়েন্ট। ডিভোর্স কেস। সাফায়েত বলল। সমস্যা কি? মালিহা জানতে চাইল। স্ত্রীর নাকি কোনোদিন বাচ্চা হবে না।
বয়সন্ধিকালের পরেই যখন ঝামেলা ধরা পড়েছিল, তখন ডাক্তার বলেছিল, কিন্তু মেয়ে পক্ষ এই কথা না জানিয়েই বিয়ে দিয়েছে। এখন মেয়ে পক্ষ অস্বীকার করছে এবং বলছে যে তারা জানিয়ে বিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে যৌতুক দিয়েছে। এই যৌতুকের ব্যাপারটা অবশ্য সত্যি। তাহলে ডিভোর্স দিয়েই দেবে? মালিহা প্রশ্ন করল। আরে এখানে প্রচুর ঝামেলা আছে। দেনমোহর 50 লাখ টাকা, সাথে মেয়ে পক্ষ বলেছে যৌতুকের যা যা দেওয়া হয়েছিল সব তারা ফেরত নিয়ে যাবে। ভদ্রলোক না পারছে ছাড়তে, না পারছে ধরতে। অবশ্য ভদ্রলোকের আগে বেশ ভালোই ব্যবসা ছিল। হঠাৎ কি হলো না হলো, ব্যবসায় ধস নামল। শেয়ার বাজারে লস খেল। সব মিলিয়ে এখন খুব খারাপ অবস্থা। মালিহা স্তব্ধ হয়ে গেল। ভদ্রলোক, তার প্রাক্তন স্বামী রিয়াদ। এক দেখাতেই তাকে চিনতে সমস্যা হয়নি। সেই দিন ফজরের আজানটা যদি তার কানে না আসতো, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সেই ভুল সিদ্ধান্ত নেওয়া রাতের সময়টা কমিয়ে ফজরের আজানটা তার কানে পৌঁছে দেওয়ার জন্য। জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। রিয়াদকে দেখার পর মালিহার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। পুরনো স্মৃতিগুলো এক ঝলকে চোখের সামনে ভেসে উঠল। যে মানুষটা একসময় তার পুরো পৃথিবী ছিল, যাকে ঘিরে সে কত স্বপ্ন বুনেছিল, আজ সে তার স্বামীর ক্লায়েন্ট। জীবনের এই অদ্ভুত খেলায় মালিহা নিজেকে দর্শক মনে করছিল। একসময় যার জন্য সে দিনের পর দিন চোখের জল ফেলেছে, আর তার দুর্দশার কথা শুনে মালিহার মনে কোনো প্রতিহিংসা জন্মাল না, বরং এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। এটাই হয়তো সময়ের খেলা। সময় মানুষকে এতটাই বদলে দেয়। সাফায়েত যখন রিয়াদের সমস্যার কথা বলছিল, মালিহা তখন নীরবে শুনছিল। তার প্রাক্তন স্বামীর বর্তমান পরিস্থিতি শুনে তার মনে হলো, নিয়তির বিচার বলে একটা কথা সত্যিই আছে। রিয়াদ এবং তার পরিবার যেভাবে তাকে উপেক্ষা করেছিল, আজ তাদের জীবনের ঠিক তেমনই এক জটিলতা এসে উপস্থিত হয়েছে। মালিহার কোনো আনন্দ হলো না, বরং এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সে শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তাকে সেই কঠিন পথ থেকে ফিরিয়ে আনার জন্য। জীবনের এই নতুন অধ্যায় মালিহা নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে। তার অতীতের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়। সে এখন আর সেই দুর্বল, ভীতু মেয়েটি নেই যে সমাজের কথায় গুটিয়ে যেত। তার আত্মবিশ্বাস তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। পরের দিন সকাল থেকেই মালিহা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাচ্চাদের স্কুলে পাঠানো, অফিসের কাজ, সংসারের দায়িত্ব, সবকিছুই সে একা হাতে সামলাচ্ছিল। সাফায়েত তার পাশে আছে, কিন্তু মালিহা বিশ্বাস করে নিজের কাজ নিজেকেই করতে হবে। সে বুঝতে পারে, তার এই দৃঢ়তা এবং আত্মবিশ্বাসই তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। বিকালে অফিসের কাজ শেষে মালিহা ঘরে ফিরে এল। ছোট মেয়েটা তাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, আজ স্কুলে কি মজা হয়েছে জানো? মালিহা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। এই ছোট্ট প্রাণগুলোই তার বেঁচে থাকার অনুপ্রেরণা। তার ছেলে, যে আসলে সাফায়েতের আগের পক্ষের সন্তান, সেও ধীরে ধীরে মালিহাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করেছে। মালিহা তাদের দুজনকে কোনো পার্থক্য করে না। দুজনই তার প্রাণের অংশ। রাতে যখন সাফায়েত বাড়ি ফিরল, মালিহা তখন চা বানাচ্ছিল। সাফায়েত হাসিমুখে ঘরে ঢুকল। আজ কেমন কাটল দিনটা, মিসেস হোসেন? মালিহা হাসল। ভালো। তুমি কেমন ছিলে? ব্যস্ত ছিলাম। রিয়াদ সাহেবের কেসটা বেশ জটিল হয়ে উঠেছে। মেয়ে পক্ষ এতটাই অনড় যে কোনোভাবেই সমঝোতা করতে রাজি নয়। মালিহা চুপ করে শুনছিল। সে জানে, একজন আইনজীবী হিসেবে সাফায়েতের দায়িত্ব তার ক্লায়েন্টের পাশে থাকা। তার নিজের ব্যক্তিগত অনুভূতিগুলো এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তোমার কি মনে হয়, রিয়াদ সাহেব কি জেতাতে পারবে? মালিহা প্রশ্ন করল। সাফায়েত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখি কি হয়। তার অবস্থা সত্যিই খারাপ। ব্যবসার ক্ষতি, শেয়ার বাজারে ধস,
তার ওপর এই ডিভোর্স কেস, সব মিলিয়ে সে এখন পুরোপুরি বিপর্যস্ত। মালিহা আর কোনো কথা বলল না। সে জানে এই বিষয়ে আর কথা বলা উচিত নয়। পরের কয়েকটা দিন মালিহা স্বাভাবিকভাবে কাটানোর চেষ্টা করল। সে আর রিয়াদের কথা ভাবছিল না। তার কাছে তার বর্তমান জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অতীতের সেই ক্ষতগুলো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু সেগুলো এখন আর তাকে কষ্ট দেয় না। বরং সেগুলো তাকে আরও শক্তিশালী করেছে। অফিসে মালিহার কাজের প্রশংসা দিন দিন বাড়ছিল। তার কর্মঠ মনোভাব এবং বুদ্ধিমত্তা তাকে সবার চোখে একজন দক্ষ কর্মী হিসেবে তুলে ধরেছিল। অফিসের বসের কাছ থেকে সে একটি প্রমোশনের প্রস্তাবও পেয়েছিল। মালিহা খুব খুশি হয়েছিল। এই প্রমোশন তার জীবনে আরও স্থিতিশীলতা নিয়ে আসবে। একদিন সন্ধ্যায় মালিহা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। মা তার নতুন জীবনের সাফল্যের কথা শুনে খুব খুশি হলেন। জানোস মালিহা, তুই যখন ফিরে এসেছিলি তখন তোর বাবা আর আমি ভেবেছিলাম তোর জীবনটা বুঝি শেষ হয়ে গেল। কিন্তু তুই যেভাবে নিজেকে গুছিয়েছিস তা দেখে আমরা গর্বিত। মালিহার চোখে জল এসে গেল। তোমরা পাশে না থাকলে আমি হয়তো পারতাম না, মা। আরে, তোর ভেতরের শক্তিটাই তোকে এতদূর এনেছে। আমরা শুধু একটু পথ দেখিয়েছি। মালিহা হাসল। মায়ের কথাগুলো শুনে তার মনে শান্তি এল। মালিহা এখন আর সমাজের আর চোখে তাকানো দেখে ঘাবড়ে যায় না। তার আত্মবিশ্বাস তাকে এক নতুন পরিচয় দিয়েছে। সে এখন একজন কর্মজীবী নারী, একজন সফল মা এবং একজন সুখী স্ত্রী। তার কাছে বাইরের মানুষের মন্তব্য মূল্যহীন। এক ছুটির দিনে সাফায়েত বলল, চলো আজ কোথাও থেকে ঘুরে আসি। বাচ্চাদেরও ভালো লাগবে। মালিহা খুশি হয়ে গেল। কোথায় যাবে? ভাবছি কাছেপিঠে কোথাও, যেখানে আমরা সবাই মিলে সময় কাটাতে পারব। তারা সিদ্ধান্ত নিল একটি পার্কে যাবে, যেখানে বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট জায়গা আছে। পার্কে গিয়ে বাচ্চারা খেলায় মেতে উঠল। মালিহা আর সাফায়েত একটি বেঞ্চে বসে তাদের খেলা দেখছিল। সাফায়েত মালিহার হাত ধরে বলল, জানো মালিহা, তুমি আমার জীবনে আসার পর সবকিছু বদলে গেছে। আমি ভাবতেই পারিনি আবার কখনো এত খুশি হতে পারবো। মালিহা সাফায়েতের দিকে তাকিয়ে হাসল। আমারও তাই মনে হয়। তুমি আর বাচ্চারা আমার জীবনটা পূর্ণ করে তুলেছ। এই মুহূর্তে মালিহার মনে হলো তার জীবনের সব কষ্ট, সব আঘাত যেন এই সুখের কাছে ম্লান হয়ে গেছে। সে এখন সম্পূর্ণ সুখী। কিন্তু জীবনের ক্যানভাসে সব রং কি সবসময় উজ্জ্বল থাকে? না, থাকে না। মাঝে মাঝে কিছু ধূসর রেখা তার অস্তিত্ব জানান দেয়। মালিহার এই সুখের মুহূর্তেও তার মনটা কিছুটা অশান্ত হয়ে উঠল যখন সে আবার রিয়াদের কথা মনে করল। রিয়াদ, যে কিনা একসময় তার প্রাক্তন ছিল, আজ তার স্বামীর ক্লায়েন্ট। এই অদ্ভুত সমীকরণ মালিহাকে ভাবিয়ে তুলল। সে জানত রিয়াদকে ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু তাকে নিয়ে চিন্তা করা উচিত নয়। কিছুদিন পর অফিসে একটি মিটিং ছিল। মালিহা তার সহকর্মীদের সাথে বসে কাজের পরিকল্পনা করছিল। মিটিং শেষে তার বস তাকে ডেকে পাঠালেন। মালিহা, তোমার কাজের মান খুব ভালো। আমরা চাই তুমি আমাদের নতুন প্রজেক্টের লিড নাও। মালিহা উত্তেজিত হয়ে উঠল। এটা তার জন্য একটি বিশাল সুযোগ। সে জানত এই প্রজেক্টটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেবে। ধন্যবাদ স্যার, আমি আমার সেরাটা দেব। বস হাসলেন। আমরা জানি তুমি পারবে। মালিহা যখন অফিস থেকে ফিরছিল তখন তার মুখে একরাশ হাসি। সেই সুখবরটা সাফায়েতকে জানাতে অধীর আগ্রহে ছিল। কিন্তু তার মনে একটি চাপা উদ্বেগ ছিল। এই নতুন দায়িত্বের সাথে সাথে তার ওপর চাপও বাড়বে। সে কি সবটা সামলাতে পারবে? রাতে যখন সাফায়েত ফিরল, মালিহা তাকে খবরটা জানালো। সাফায়েতও খুব খুশি হলো। এটা তো দারুণ খবর, মালিহা। আমি জানতাম তুমি পারবে। কিন্তু আমি একটু চিন্তায় আছি। দায়িত্ব অনেক বাড়বে, সবটা সামলাতে পারবো তো? সাফায়েত মালিহার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি। আমরা দুজনেই মিলে সব সামলাব।
আর তুমি তো একা নও, আমি আছি, বাচ্চারা আছে, ওরা তোমার শক্তি। সাফায়েতের কথাগুলো মালিহাকে আশ্বস্ত করল। সে বুঝতে পারল সে একা নয়। তার পাশে এমন একজন মানুষ আছে যে তাকে সব পরিস্থিতিতে সমর্থন করবে। পরের কয়েক মাস মালিহা তার নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিল। অফিসের কাজ, বাচ্চাদের দেখাশোনা, সংসার, সবকিছু সামলাতে গিয়ে সে মাঝে মাঝে হাঁপিয়ে উঠত। কিন্তু তার দৃঢ় সংকল্প এবং সাফায়েতের সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করত। একদিন দুপুরে মালিহা অফিসে লাঞ্চ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার মায়ের নাম দেখে সে ফোন তুলল। হ্যালো মা, কেমন আছো? মায়ের গলাটা কেমন যেন থমথমে শোনাল। মালিহা, তোর বাবার শরীরটা ভালো নেই। মালিহার বুকটা ধক করে উঠল। কি হয়েছে মা? ডাক্তার বলেছেন হার্টে সমস্যা, এক্ষুনি অপারেশন করাতে হবে। মালিহা বাকরুদ্ধ হয়ে গেল। তার বাবার শরীর সবসময়ই ভালো ছিল। হঠাৎ এমন খবর শুনে সে যেন দিশেহারা হয়ে গেল। কোথায় আছো তোমরা? আমি এক্ষুনি আসছি। আমরা হাসপাতালে। তুই চলে আয়। মালিহা তড়িঘড়ি করে অফিসের কাজ গুছিয়ে নিল। বসকে সব জানিয়ে ছুটি নিয়ে সে সোজা হাসপাতালের দিকে রওনা হলো। তার মনের মধ্যে এক অস্থিরতা। বাবা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাকে ছাড়া সে এক মুহূর্তও ভাবতে পারে না। হাসপাতালে পৌঁছে সে দেখল তার ভাই বোনরা সবাই উপস্থিত। বাবা বেডে শুয়ে আছেন, চোখে মুখে ক্লান্তির ছাপ। মালিহা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা, কি হয়েছে তোমার? বাবা দুর্বল স্বরে বললেন, কিছু হয়নি রে মা, আমি ঠিক আছি। কিন্তু মালিহা জানে বাবা ঠিক নেই। তার চোখ মুখ বলে দিচ্ছে তিনি কতটা অসুস্থ। ডাক্তারের সাথে কথা বলে মালিহা জানতে পারল বাবার হার্টে 2টি ব্লক ধরা পড়েছে। দ্রুত অপারেশন না করালে বিপদ হতে পারে। অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। মালিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত টাকা সে কোথায় পাবে? তার ভাইয়েরা চেষ্টা করছিল, কিন্তু তাদেরও আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। মালিহার চাকরি থেকে সে ভালোই আয় করে, কিন্তু এত বড় অঙ্কের টাকা তার পক্ষে একা জোগাড় করা সম্ভব নয়। সেদিন রাতে মালিহা যখন বাড়ি ফিরল, তার মনটা খুবই খারাপ ছিল। সাফায়েত তাকে দেখে চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে মালিহা? তোমার বাবাকে দেখেছ? মালিহা সব খুলে বলল। বাবার অসুস্থতা, অপারেশনের খরচ, সব শুনে সাফায়েত চিন্তিত হয়ে পড়ল। তুমি চিন্তা করো না মালিহা, আমরা দুজনেই মিলে যা পারি করব। আর আমি কিছু আইনি সহায়তা দিতে পারি যদি প্রয়োজন হয়। মালিহা সাফায়েতকে জড়িয়ে ধরল। এই মানুষটা তার পাশে না থাকলে সে হয়তো ভেঙে পড়ত। পরের কয়েকটা দিন মালিহা অফিসে গিয়েছিল, কিন্তু তার মন ছিল বাবার কাছে। সে জানত তাকে শক্তিশালী থাকতে হবে। বাবার জন্য তাকে কিছু একটা করতে হবে। একদিন সে তার সঞ্চয়ের হিসাব করল। তার কাছে কিছু টাকা আছে, কিন্তু অপারেশনের জন্য তা যথেষ্ট নয়। সে ভাবছিল কি করা যায়। এমন সময় তার এক পুরনো বান্ধবীর কথা মনে পড়ল, রুহি, যে এখন একটি এনজিওতে কাজ করে। মালিহা ভাবল রুহির সাথে কথা বলে দেখে হয়তো সে কোনো সাহায্য করতে পারবে। মালিহা রুহিকে ফোন করল। রুহি তার বাবার অসুস্থতার কথা শুনে খুব কষ্ট পেল। চিন্তা করিস না মালিহা, আমি আমার বসের সাথে কথা বলবো, যদি কোনোভাবে আমরা সাহায্য করতে পারি। রুহির কথা শুনে মালিহার মনে একটু আশা জন্মাল। হয়তো তার বাবা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তার মনে একটি নতুন চিন্তা জন্মাল। যদি অপারেশনের জন্য পর্যাপ্ত টাকা জোগাড় না হয়, যদি তার বাবাকে কিছু হয়ে যায়। এই চিন্তা মালিহাকে অস্থির করে তুলল।
সে বুঝতে পারছিল জীবনের এই ক্যানভাসে অনিশ্চয়তার রেখাগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। বাবার অসুস্থতা মালিহার জীবনে নতুন করে এক চ্যালেঞ্জ নিয়ে এল। হাসপাতালের বিছানায় বাবার মুখটা যখনই তার চোখের সামনে ভেসে উঠছিল, তখনই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যে বাবা সারা জীবন তাকে আগলে রেখেছেন, আজ তার এমন অসহায় অবস্থা মালিহা কিছুতেই মানতে পারছিল না। মায়ের সাথে কথা বলে জানতে পারল বাবার অবস্থা স্থিতিশীল হলেও দ্রুত অপারেশন না করলে ঝুঁকি বাড়ছে। টাকার অঙ্কটা বিশাল, যা তাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এক দুঃস্বপ্ন। মালিহা তার নিজের জমানো সব টাকা জোগাড় করল। সাফায়েতও তার সাধ্যমতো সহায়তা করতে চাইল। সে মালিহাকে সাহস জোগাচ্ছিল, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। তার ভাইয়েরাও তাদের সঞ্চয়ের প্রায় সবটাই দিয়েছিল, কিন্তু সব মিলিয়েও অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থের অনেকটা ঘাটতি থেকে গেল। রুহিকে ফোন করে মালিহা জানালো তাদের অবস্থা। রুহি কথা দিয়েছিল সে তার এনজিও থেকে কোনোভাবে সাহায্য করতে পারে কিনা দেখবে। তবে এনজিও থেকে এত বড় অঙ্কের সহায়তা পাওয়া খুব কঠিন। মালিহা বুঝতে পারছিল সময় ফুরিয়ে আসছে। একদিন সকালে অফিসে যাওয়ার পথে মালিহা ভাবছিল আর কি করা যায়। হঠাৎ তার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ল। রিয়াদ, সে তো এখন তার স্বামীর ক্লায়েন্ট। সাফায়েত বলেছিল রিয়াদের অবস্থা ভালো নয়। কিন্তু রিয়াদের শাশুড়ি, অর্থাৎ মালিহার প্রাক্তন শাশুড়ি, তারা তো যথেষ্ট ধনী। তাদের হয়তো সাহায্য করার ক্ষমতা আছে, কিন্তু মালিহা কি তাদের কাছে সাহায্য চাইতে পারবে? যে পরিবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছে, তাদের কাছে হাত পাততে তার আত্মসম্মানে বাঁধল। এই দ্বিধার মধ্যে মালিহা দিন কাটানো শুরু করল। বাবার হাসি মুখটা তাকে বারবার তাড়া করে ফিরছিল। তার মনে হলো আত্মসম্মান বড় নাকি বাবার জীবন? এই প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অফিসে সেদিন তার মন বসছিল না। প্রজেক্টের কাজ থাকলেও সে মনোযোগ দিতে পারছিল না। লাঞ্চ ব্রেকে সে নিজের ডেস্কে বসেছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। রুহি। হ্যালো রুহি, কিছু খবর আছে? মালিহা অধীর আগ্রহে জিজ্ঞেস করল। হ্যাঁ মালিহা, আমার বস একটা আইডিয়া দিয়েছেন। আমাদের এনজিওর মাধ্যমে আমরা কিছু ধনী ব্যক্তির কাছে ডোনেশনের জন্য আবেদন করতে পারি। তবে এর জন্য কিছুটা সময় লাগবে এবং সবটা জোগাড় হবে কিনা তা বলা মুশকিল। রুহি জানালো। মালিহা হতাশ হল। সময় তো আমাদের হাতে নেই রে। ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। আমি জানি মালিহা, কিন্তু এছাড়া আর কি উপায় আছে? রুহির কথা শুনে মালিহা আবারও হতাশাগ্রস্ত হল। সে বুঝতে পারল এই পথটা খুব একটা কার্যকর হবে না। দুপুরে বাড়ি ফেরার পথে মালিহার মনে হচ্ছিল সে আর পারবে না। তার কাঁধে যেন অসহনীয় এক বোঝা চেপে বসেছে। বাসায় এসে সে সোজা সাফায়েতের রুমে গেল। সাফায়েত, আমি আর পারছি না। বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় হচ্ছে না। মালিহার চোখে জল এসে গেল। সাফায়েত তাকে কাছে টেনে নিল। চিন্তা করো না মালিহা, আমরা কিছু একটা করব। কি করব? আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোমার প্রাক্তন শ্বশুরবাড়ির অবস্থা কেমন? তোমার প্রাক্তন শাশুড়ি তো বেশ ধনী ছিলেন। হয়তো তাদের কাছে কিছু সাহায্য চাইতে পারো। সাফায়েত দ্বিধা নিয়ে বলল। মালিহা চমকে উঠল। এই চিন্তাটা তার মাথায় এসেছিল, কিন্তু সে মুখ ফুটে বলতে পারছিল না। আমি কিভাবে তাদের কাছে যাব সাফায়েত? তারা আমাকে যে অপমান করেছে তা আমি ভুলতে পারছি না। আমি জানি মালিহা, কিন্তু এটা তোমার বাবার জীবন মরণের প্রশ্ন। ব্যক্তিগত অভিমান এখন বড় করে দেখলে হবে না। তুমি একবার অন্তত চেষ্টা করে দেখো। সাফায়েতের কথাগুলো মালিহাকে ভাবিয়ে তুলল। সত্যিই তো, বাবার জীবনের চেয়ে বড় আর কি হতে পারে? আত্মসম্মান, অভিমান, এসব কি বাবার জীবনের চেয়ে বেশি দামি? মালিহা সিদ্ধান্ত নিল সে একবার অন্তত চেষ্টা করবে। পরের দিন সকালে মালিহা তার মায়ের সাথে কথা বলল। মাও বললেন
যদি পারিস একবার চেষ্টা করে দেখ। তোর বাবা তোর জন্য অনেক কিছু করেছে। মালিহার বুকের ভেতরটা ছমছম করছিল। সে রিয়াদের প্রাক্তন শাশুড়ির ফোন নম্বরটা খুঁজে বের করল। নম্বরটা ডায়াল করতে তার হাত কাঁপছিল। প্রথমবার কেউ ধরল না। দ্বিতীয়বার সে আবার ফোন করল। হ্যালো? অন্য প্রান্ত থেকে একটা রাশভারী গলা ভেসে এল। মালিহার প্রাক্তন শাশুড়ি। মালিহা সাহস সঞ্চয় করে বলল, আন্টি, আমি মালিহা। কিছুক্ষণ নীরবতা। তারপর, ওহ মালিহা, কি খবর? গলায় কেমন যেন একটা বিরক্তির সুর। মালিহা দ্রুত তার বাবার অসুস্থতার কথা এবং অপারেশনের জন্য টাকার প্রয়োজনের কথা বলল। সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সাহায্য চাইল। আসলে আন্টি, আমার বাবার হার্টে অপারেশন করাতে হবে। অনেক টাকার প্রয়োজন। আমি জানি আপনারা ধনী মানুষ। যদি একটু সাহায্য করতেন। কথা শেষ করার আগেই শাশুড়ি তাকে থামিয়ে দিলেন। শোনো মালিহা, তুমি তো এখন আমাদের কেউ নও। রিয়াদ এখন বিয়ে করে সংসারী হয়েছে। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর আমরা কি কোনো চ্যারিটি হাউস খুলে বসেছি নাকি যে যাকে তাকে টাকা দেব? মালিহার গাল বেয়ে উষ্ণ অশ্রুধারা নেমে এল। আন্টি, প্লিজ। এটা আমার বাবার জীবনের প্রশ্ন। আমি দুঃখিত মালিহা। আমরা কিছু করতে পারবো না। বলেই তিনি ফোন রেখে দিলেন। মালিহা অসহায়ভাবে ফোনটা ধরে বসে রইল। তার চোখ দিয়ে দরদর করে জল পড়ছিল। সে জানত এটাই হবে। তবুও সে একটা ক্ষীণ আশা নিয়ে ফোন করেছিল। সেই আশাও আজ ভেঙে গেল। সাফায়েত যখন বাড়ি ফিরল, মালিহা তাকে সব খুলে বলল। সাফায়েতও খুব দুঃখ পেল। ছি, মানুষ এত নির্দয় হতে পারে। এখন কি হবে সাফায়েত? বাবা কি মারা যাবে? মালিহা কাঁদতে কাঁদতে বলল। সাফায়েত মালিহাকে জড়িয়ে ধরল। আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। তুমি ভেঙে পড়ো না। পরের দিন মালিহা অফিসে গেল। তার মন ছিল আরো খারাপ। সে তার বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি আমার বাবার অসুস্থতার জন্য কিছুটা আর্থিক সহায়তার অনুরোধ জানাতে চাই। বস মালিহার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মালিহা, আমরা তোমাকে জানি। কিন্তু আমাদের কোম্পানির এমন কোনো পলিসি নেই যে আমরা এত বড় অঙ্কের সহায়তা দিতে পারি। মালিহা হতাশ হল। তাহলে কি কোনো লোন বা অ্যাডভান্স পাওয়া যেতে পারে? আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। বস বললেন। মালিহার মনে হলো তার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। সে কি সত্যিই তার বাবাকে বাঁচাতে পারবে না? অফিসে সেদিন মালিহা খুব বিষণ্ণ ছিল। সে তার ডেস্কের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় তার সহকর্মী তানিয়া তাকে ডাকল। মালিহা, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? মালিহা তানিয়াকে বিশ্বাস করত। সে তার বাবার অসুস্থতার কথা খুলে বলল। তানিয়া সব শুনে বলল, মালিহা, আমার এক আত্মীয় আছে। তিনি একজন ব্যবসায়ী। তার কাছে অনেক টাকা আছে। তিনি মাঝে মাঝে গরিব রোগীদের সাহায্য করেন। যদি তুমি চাও, আমি তার সাথে তোমার বাবার ব্যাপারে কথা বলতে পারি। মালিহার মনে এক নতুন আশার আলো ঝলসে উঠল। সত্যি বলছো তানিয়া? এটা কি সম্ভব? আমি চেষ্টা করব। তুমি চিন্তা করো না। তানিয়ার কথায় মালিহার মনে একটু স্বস্তি এল। সে তানিয়াকে ধন্যবাদ জানালো। তার মনে হলো হয়তো সৃষ্টিকর্তা তার জন্য কোনো পথ খুলে দেবেন। তানিয়া তার আত্মীয়ের সাথে কথা বলল। 2 দিন পর তানিয়া মালিহাকে জানালো তার আত্মীয় রাজি হয়েছেন। তবে শর্ত আছে। তিনি সাহায্য করবেন, কিন্তু অপারেশনের পর যখন তোমার বাবা সুস্থ হয়ে উঠবেন, তখন তিনি তোমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চাইবেন। তার একটি শর্ত আছে। তানিয়া জানালো। মালিহা দ্বিধাগ্রস্ত হল। কি শর্ত? তিনি তোমাকে বিস্তারিত জানাননি। বলেছেন, তোমাকে ব্যক্তিগতভাবে দেখা করে বলতে চান। মালিহা প্রথমে একটু ভয় পেল। কিন্তু বাবার জীবন বাঁচাতে সে যে কোনো শর্ত মানতে রাজি ছিল। সেদিন সন্ধ্যায় মালিহা সাফায়েতকে সব খুলে বলল।
সাফায়েত তো একটু চিন্তিত হলো। কেমন মানুষ তিনি? তার উদ্দেশ্য কি? তানিয়া বলেছে তিনি ভালো মানুষ, গরিব রোগীদের সাহায্য করেন। তার উদ্দেশ্য কি তা সেও জানে না। সাফায়েত বলল, ঠিক আছে, আগে বাবার অপারেশনটা হোক, তারপর দেখা যাবে। পরের দিনই তানিয়ার আত্মীয়ের কাছ থেকে টাকা পেয়ে গেল মালিহা। সে দ্রুত হাসপাতালে গিয়ে বাবার অপারেশনের ব্যবস্থা করল। ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের দিন ঠিক করা হলো। অপারেশনের দিন মালিহা আর সাফায়েত হাসপাতালে ছিল। তার ভাই বোনরাও সবাই উপস্থিত ছিল। মালিহা আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন তার বাবা সুস্থ হয়ে ওঠেন। দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পর ডাক্তার এসে জানালেন অপারেশন সফল হয়েছে। মালিহার বুকের ভেতর থেকে এক বিশাল পাথর নেমে গেল। তার চোখে আনন্দাশ্রু। বাবা বেঁচে গেছেন। ধীরে ধীরে বাবা সুস্থ হয়ে উঠলেন। কিছুদিন হাসপাতালে থাকার পর তাকে বাড়ি নিয়ে আসা হলো। মালিহার মনে হলো সে যেন নতুন জীবন ফিরে পেল। এক সপ্তাহ পর তানিয়ার আত্মীয়ের সাথে দেখা করার সময় হলো। মালিহার মনে ভয় আর উত্তেজনা কাজ করছিল। সাফায়েত তো তার সাথে গিয়েছিল। তারা একটি রেস্তোরাঁয় দেখা করতে গেল। তানিয়ার আত্মীয় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি হাসিমুখে তাদের স্বাগত জানালেন। বসুন, মালিহা। আপনার বাবার খবর কি? তিনি জিজ্ঞেস করলেন। তিনি এখন ভালো আছেন। আপনার সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মালিহা বলল, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ভদ্রলোক বললেন, কিন্তু আপনি যে শর্তের কথা বলেছিলেন? মালিহা ইতস্তত করে জানতে চাইল। ভদ্রলোক মালিহার দিকে তাকিয়ে হাসলেন। আমার শর্তটা একটু অদ্ভুত, কিন্তু আমি আশা করি আপনি রাজি হবেন। মালিহা আর সাফায়েত উৎসুক হয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক বললেন, আমি আপনাকে সব টাকা দিয়ে সাহায্য করেছি। এখন আমি চাই আপনি আমার একটি প্রজেক্টে কাজ করুন। আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে আমার সাথে কাজ করবেন। আমি আপনাকে আরো ভালো বেতন দেব এবং আপনার কাজের পরিবেশও ভালো হবে। মালিহা অবাক হল। কিন্তু কেন? আমি তো আপনার কোম্পানির কেউ নই। ভদ্রলোক বললেন, আমি আপনার কাজের কথা তানিয়ার কাছে শুনেছি। আপনার দক্ষতা সম্পর্কে আমার ধারণা আছে। তাছাড়া আমার এই প্রজেক্টটি সামাজিক উন্নয়নের জন্য। আমি দেখেছি আপনি একজন আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী নারী। আমি মনে করি আপনি আমার এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মালিহা সাফায়েতের দিকে তাকাল। সাফায়েত হাসিমুখে তাকে সম্মতি জানাল। আমি রাজি, মালিহা বলল। ভদ্রলোক খুশি হলেন। তাহলে কাল থেকে আপনি আমার অফিসে জয়েন করতে পারেন। মালিহার মনে হলো সৃষ্টিকর্তা তার জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন। এই ভদ্রলোক যেন দেবদূতের মতো তার জীবনে এসেছেন। কিন্তু এই ভদ্রলোককে, কেন তিনি মালিহাকে বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর তখনও মালিহার অজানা ছিল। কিন্তু তার মনে এক নতুন আশা আর উদ্দীপনা জন্ম নিল। ভদ্রলোকের প্রস্তাব মালিহার জীবনে নতুন এক বাঁক নিয়ে এলো। বাবার অপারেশনের খরচ জোগাড় হওয়ায় মালিহার মন থেকে এক বিশাল বোঝা নেমে গিয়েছিল। এখন তার সামনে নতুন একটি চ্যালেঞ্জ, নতুন একটি সুযোগ। তানিয়ার আত্মীয়, যার নাম শাহেদ চৌধুরী, তার ব্যক্তিত্বে এক অদ্ভুত সারল্য ছিল। তার কথায় কোনো ভণ্ডামি ছিল না, ছিল এক অটল বিশ্বাস। মালিহা বুঝতে পারছিল এই মানুষটির হাত ধরে তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। পরের দিন সকালে মালিহা তার বর্তমান অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিল। তার বস কিছুটা অবাক হলেও মালিহার বাবার অসুস্থতার কথা শুনে তাকে শুভকামনা জানালেন। মালিহা নিজের ডেস্কে বসে অফিসের শেষ কাজগুলো সারছিল, আর তার মনে হচ্ছিল এই 4 বছর সে এই অফিসের প্রতিটি কোণায় তার শ্রম আর মেধা দিয়েছিল। বিদায় জানাতে তার মনটা কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা তাকে আরো বেশি উদ্দীপিত করছিল। দুপুরে মালিহা শাহেদ চৌধুরীর অফিসে গেল। অফিসটা বেশ ছিমছাম, পরিপাটি।
রিসেপশনিস্ট তাকে অভ্যর্থনা জানিয়ে বসতে বলল। কিছুক্ষণ পর শাহেদ চৌধুরী নিজেই মালিহার কাছে এলেন। স্বাগতম, মালিহা। আশা করি আপনার যাত্রা ভালো ছিল। শাহেদ চৌধুরী হাসিমুখে বললেন, হ্যাঁ স্যার। ধন্যবাদ, মালিহা বলল। তিনি মালিহাকে তার অফিসে নিয়ে গেলেন। অফিসটা বেশ খোলামেলা, জানালার ধারে বসে শহরটা দেখা যায়। মালিহা, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। আমি একজন ব্যবসায়ী হলেও আমার একটি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানও আছে। সেটির নাম আলোর দিশারি। আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে তোলা। আমি আপনার কথা তানিয়ার কাছে শুনেছি। আপনার সংগ্রাম, আপনার আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। তাই আমি মনে করি আপনি আমার এই প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত ব্যক্তি। শাহেদ চৌধুরী ব্যাখ্যা করলেন। মালিহা অবাক হয়ে শুনছিল। এই প্রথম সে এমন একজন মানুষের দেখা পেল, যিনি শুধু নিজের লাভের কথা ভাবেন না, সমাজের জন্য কিছু করতে চান। স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, মালিহা দৃঢ় প্রত্যয় বলল। আমি জানি আপনি পারবেন। আপনার কাজ হবে এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের পরিকল্পনা করা এবং সেগুলোর বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া। আমরা নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের ছোট ছোট ব্যবসা শুরু করতে সহায়তা করি, তাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি এবং তাদের শিক্ষার সুযোগ তৈরি করে দিই। মালিহার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই কাজটা তার খুব পছন্দের। সে এমন একটি পরিবেশে কাজ করতে চেয়েছিল যেখানে সে মানুষের জন্য কিছু করতে পারবে। তার নিজের জীবনের সংগ্রাম তাকে শিখিয়েছে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি। নতুন চাকরিতে মালিহার প্রথম সপ্তাহ খুব ব্যস্ত কাটল। সে প্রতিটি প্রজেক্ট সম্পর্কে জানতে শুরু করল। তার সহকর্মীরা সবাই খুব সহযোগী ছিল। সবাই যেন এক পরিবার। মালিহা নিজেকে এই নতুন পরিবেশে খুব সহজে মানিয়ে নিতে পারল। তার মেধা, কর্মদক্ষতা আর পরিশ্রম দেখে শাহেদ চৌধুরীও খুব খুশি হলেন। বাড়ি ফিরে মালিহা সাফায়েতকে সব কথা বলতো। সাফায়েতও খুব খুশি হতো। আমি জানতাম মালিহা, তুমি এমন একটি কাজ পাবে যেখানে তুমি তোমার মেধা আর হৃদয় দুটোই উজাড় করে দিতে পারবে। বাচ্চারাও খুশি ছিল। মালিহা এখন আরো বেশি সময় তাদের সাথে কাটাতে পারত, কারণ অফিসের সময়সূচি আগের অফিসের চেয়ে কিছুটা নমনীয় ছিল। এক সন্ধ্যায় শাহেদ চৌধুরী মালিহাকে ডেকে পাঠালেন। মালিহা, আমি আপনার কাজের উপর খুব সন্তুষ্ট। আমাদের একটি নতুন প্রজেক্ট আছে যা দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের নিয়ে কাজ করবে। আমি চাই আপনি এই প্রজেক্টের নেতৃত্ব দিন। মালিহা খুশি হল। আমি আমার সেরাটা দেব, স্যার। এই প্রজেক্টের জন্য আপনাকে মাঝে মাঝে গ্রামের দিকে যেতে হতে পারে। আপনার কি কোনো সমস্যা হবে? শাহেদ চৌধুরী জিজ্ঞেস করলেন। না স্যার, কোনো সমস্যা হবে না, মালিহা দৃঢ়ভাবে বলল। মালিহা জানত এই কাজটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু সে প্রস্তুত ছিল। সে তার অতীত জীবনে অনেক প্রতিকূলতা পেরিয়ে এসেছে, তাই এখন সে কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না। পরের কয়েক মাস মালিহা এই নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত রইল। সে গ্রামের মহিলাদের সাথে কথা বলতো, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করত এবং তাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করত। মালিহা দেখছিল কিভাবে এই অসহায় নারীরা তার সাহায্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে। তাদের চোখে মুখে যে আশার আলো দেখত, তা মালিহাকে আরো বেশি অনুপ্রেরণা দিত। একদিন গ্রামের একটি মিটিংয়ে মালিহা কথা বলছিল। সে তাদের জীবন বদলে দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাখ্যা করছিল। মিটিং শেষে এক বৃদ্ধা মালিহার কাছে এলেন। মা, তুমি যা বলছো তা কি সত্যি হবে? আমরা কি সত্যিই আমাদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবো? বৃদ্ধার চোখে ছিল একরাশ অবিশ্বাস আর আশা। মালিহা বৃদ্ধার হাত ধরে বলল, হ্যাঁ মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনার পাশে আছি। আপনারা শুধু আমাদের সাথে কাজ করুন। বৃদ্ধা মালিহার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি মালিহার মনে এক গভীর শান্তি এনে দিল।
মালিহা যখন এই কাজে ব্যস্ত ছিল তখন তার ব্যক্তিগত জীবন ও সুখের স্রোতে ভাসছিল। তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। মা বাবা মালিহার নতুন জীবন দেখে খুব খুশি ছিলেন। তার ভাইয়েরাও তার এই সাফল্যে গর্বিত ছিল। সাফায়েত তো তার কাজে ব্যস্ত ছিল। রিয়াদের ডিভোর্স কেসটি চলছিল। মালিহা আর রিয়াদের ব্যাপারে কোনো খোঁজ রাখত না। তার কাছে রিয়াদ এখন শুধুই একজন ক্লায়েন্ট, যার সাথে তার স্বামীর কাজের সম্পর্ক। এক সন্ধ্যায় মালিহা আর সাফায়েত ডিনারে বসেছিল। সাফায়েত বলল, জান মালিহা, রিয়াদ সাহেবের কেসটা আরও জটিল হয়ে উঠেছে। তার স্ত্রী এখন বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাইছে। আর রিয়াদ সাহেবের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মালিহা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু শুনছিল। সাফায়েত বলল, তার কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গেছে। শেয়ার বাজারে সে এতটাই লস খেয়েছে যে তার পক্ষে এখন দেনা শোধ করাও কঠিন হয়ে পড়েছে। তার শাশুড়িও নাকি এখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মালিহা মনে মনে ভাবল, নিয়তির কি নির্মম পরিহাস। যে পরিবার একসময় মালিহাকে তুচ্ছ জ্ঞান করত, আজ তারা নিজেরাই কঠিন পরিস্থিতির শিকার। কিন্তু মালিহার মনে কোনো আনন্দ ছিল না, শুধু এক গভীর প্রশান্তি। সে বুঝতে পারছিল তার জীবনের পথটা সঠিক ছিল। সে ভুল করেনি যখন সে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। একদিন মালিহার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। শাহেদ চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন। মিটিংয়ে নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল, যা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলে কাজ করবে। আমরা এমন একটি মডেল তৈরি করতে চাই যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। শাহেদ চৌধুরী বললেন। মালিহা তার পরিকল্পনা তুলে ধরল। তার পরিকল্পনা শুনে সবাই মুগ্ধ হল। শাহেদ চৌধুরী হাসি মুখে বললেন, মালিহা, আমি জানি এই প্রজেক্টটি আপনি সফল করবেন। মালিহা বুঝতে পারছিল তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন অর্থপূর্ণ। সে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে পারছে। তার এই নতুন দিগন্তের হাতছানি তাকে এক গভীর পরিতৃপ্তি দিচ্ছিল। তবে জীবনের এই মসৃণ পথ চলার মাঝেও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একদিন মালিহা অফিস থেকে ফিরছিল। তার গাড়িটি যখন একটি প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটি ছোট দুর্ঘটনা ঘটল। তার গাড়িটি একটি অন্য গাড়ির সাথে ধাক্কা খেল। মালিহা আতঙ্কিত হয়ে পড়ল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে দেখল অন্য গাড়িটির চালকও নেমে এসেছে। মালিহা তার দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল। এটি রিয়াদ। রিয়াদও মালিহাকে দেখে চমকে উঠল। দুজনের চোখাচোখি হতেই এক অদ্ভুত নীরবতা নেমে এল। পুরনো দিনের স্মৃতিগুলো যেন এক নিমেষে দুজনের সামনে চলে এল। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। মালিহা আর সেই দুর্বল মেয়েটি ছিল না। রিয়াদের চোখে ছিল এক স্পষ্ট বিষণ্ণতা। তার চেহারাতেও কেমন যেন এক ক্লান্তির ছাপ। একসময় যে রিয়াদ ছিল আত্মবিশ্বাসী, উচ্ছল, আর সে কেমন যেন অন্যরকম। মালিহা। রিয়াদ ফিসফিস করে ডাকল। মালিহা কোনো উত্তর দিল না। সে শুধু রিয়াদের দিকে তাকিয়ে রইল। তুমি কেমন আছো? রিয়াদ জানতে চাইল। আমি ভালো আছি, মালিহা শান্ত কণ্ঠে বলল। তোমার গাড়ি? রিয়াদ অপ্রতিভভাবে বলল। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, মালিহা বলল। সেদিন রিয়াদকে দেখে মালিহার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। একসময় যাকে সে খুব ভালোবাসত, আজ সে এত বদলে গেছে। মালিহা মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। দুর্ঘটনার পর মালিহা তার গাড়ি সারানোর জন্য মেকানিকের কাছে গেল। তার মনে রিয়াদকে নিয়ে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। পুরনো কোনো ভালোবাসা নয়, বরং এক গভীর সমবেদনা। সে জানত রিয়াদ এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পরের দিন মালিহা অফিসে গিয়ে তার কাজ শুরু করল। রিয়াদের সাথে দেখা হওয়ার ঘটনাটি তার মনে এক অদ্ভুত ছাপ ফেলে গিয়েছিল।
কিন্তু সে জানত তাকে এগিয়ে যেতে হবে। তার নতুন জীবন, তার নতুন স্বপ্ন, এগুলোই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন দুপুরে মালিহা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, মালিহা। তোর বাবা তো এখন সুস্থ। তোর কাজ কেমন চলছে? মা জিজ্ঞেস করলেন। ভালো চলছে মা। শাহেদ স্যার খুব ভালো মানুষ। আমি মানুষের জন্য কিছু করতে পারছি, এটা ভেবে আমার খুব ভালো লাগে, মালিহা জানালো। মায়ের গলা থেকে এক গভীর শান্তি ভেসে এল। আমি গর্বিত, মালিহা। তুই যেভাবে নিজেকে গড়েছিস তা দেখে আমার খুব ভালো লাগে। মালিহার মনে হলো তার জীবনের এই নতুন দিগন্ত সত্যিই তাকে অনেক কিছু দিয়েছে। সে এখন আর অতীতের অন্ধকারে বন্দী নেই, সে এখন আলোর পথের যাত্রী। তার এই নতুন জীবন তাকে এক নতুন আত্মবিশ্বাস আর উদ্দীপনা দিয়েছে। রিয়াদের সাথে অপ্রত্যাশিত দেখা হওয়ার ঘটনাটি মালিহার মনে এক আলোড়ন সৃষ্টি করেছিল। এক সময়কার সব স্বপ্ন, আবেগ আর আঘাতের স্মৃতি যেন নিমেষেই জীবন্ত হয়ে উঠেছিল। তবে এবার মালিহার প্রতিক্রিয়া ছিল ভিন্ন। তার মনে রিয়াদের প্রতি কোনো বিদ্বেষ ছিল না, ছিল এক অদ্ভুত সমবেদনা। যে মানুষটি তাকে একসময় এতটাই কষ্ট দিয়েছিল, আজ তার করুণ দশা দেখে মালিহার মনটা কিছুটা হলেও ভারাক্রান্ত হলো। সে বুঝতে পারছিল সময় সত্যিই সবকিছুর সেরা বিচারক। বাড়িতে ফিরে মালিহা সাফায়েতকে সব কথা বলল। রিয়াদের সাথে তার দেখা হওয়া, তার বর্তমান চেহারা, তার করুণ অবস্থা, সব শুনে সাফায়েতও অবাক হল। পৃথিবীটা কত ছোট, তাই না মালিহা? সেই মানুষটা আজ তোমার সামনে এভাবে এসে দাঁড়াবে, ভাবিনি। সাফায়েত বলল। মালিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। ওর অবস্থা দেখে আমার খারাপ লাগছিল, সাফায়েত। আমি জানি রিয়াদ সাহেব এখন সত্যিই খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার স্ত্রীর সাথে তার সম্পর্ক প্রায় তলানিতে। ব্যবসার অবস্থাও ভালো না। সাফায়েত যোগ করল। মালিহা আর এই বিষয়ে কথা বলতে চাইল না। সে জানে অতীতকে আঁকড়ে ধরে থাকলে তার বর্তমান জীবন ক্ষতিগ্রস্ত হবে। তার কাছে এখন তার পরিবার, তার কাজ এবং তার নতুন জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের দিন থেকে মালিহা নিজেকে আরও বেশি করে কাজে ডুবিয়ে দিল। শাহেদ চৌধুরীর আলোর দিশারি প্রতিষ্ঠানের নতুন প্রজেক্টটি তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করে তোলার এই কাজে মালিহা তার সবটুকু শ্রম আর মেধা ঢেলে দিচ্ছিল। সে গ্রামের পর গ্রাম ঘুরছিল, মহিলাদের সাথে কথা বলছিল, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছিল এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছিল। একদিন মালিহা একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিল। সেখানে সে দেখল মহিলারা কতটা অসহায় অবস্থায় জীবনযাপন করছে। তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং আর্থিক অবস্থা খুবই খারাপ। মালিহা তাদের সাথে বসে তাদের কথা শুনল। এক মহিলা মালিহাকে বলল, আপা, আমরা তো কখনো ভাবতেই পারিনি যে আমাদেরও এমন ভালো দিন আসবে। আপনি আসার পর থেকে আমাদের মনে আশা জন্মেছে। মালিহার চোখে জল এসে গেল। এই মানুষগুলোর জন্য কিছু করতে পারাটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মালিহা বুঝতে পারছিল এই কাজটা শুধু একটি চাকরি নয়, এটা তার জীবনের মিশন। তার নিজের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি। সে চায় এই নারীরাও যেন তার মতো নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। কয়েক মাস কেটে গেল। মালিহার প্রজেক্টটি ধীরে ধীরে সফল হচ্ছিল। অনেক মহিলা ছোট ছোট ব্যবসা শুরু করেছিল, কেউ কেউ সেলাই কাজ করত, কেউ বা হস্তশিল্প তৈরি করত। তাদের উৎপাদিত পণ্য শহরের বাজারে বিক্রি করার ব্যবস্থা করেছিল মালিহা। এই নারীদের জীবনযাত্রার মান উন্নত হতে দেখে মালিহার মনটা আনন্দে ভরে উঠত। এক বিকেলে মালিহা তার অফিসে বসে প্রজেক্টের রিপোর্ট দেখছিল। শাহেদ চৌধুরী তার অফিসে ঢুকলেন। মালিহা, আপনার কাজ দেখে আমি মুগ্ধ। এই প্রজেক্টটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি মাইলফলক। শাহেদ চৌধুরী বললেন। মালিহা হাসল। এটা আপনার সমর্থন ছাড়া সম্ভব হতো না, স্যার।
আপনার কাজের প্রতি যে নিষ্ঠা আর ভালোবাসা তা সত্যিই প্রশংসার যোগ্য। আপনি আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন। শাহেদ চৌধুরীর কথা শুনে মালিহার মনে এক গভীর তৃপ্তি এল। এই সাফল্যের মাঝেও মালিহার মনে একটি চাপা উদ্বেগ কাজ করছিল। তার বড় ছেলে সাফায়েতের আগের পক্ষের সন্তান ধীরে ধীরে কৈশোরে পদার্পণ করছিল। সে সম্প্রতি কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মালিহা বুঝতে পারছিল না তার মনে কি চলছে। একদিন সন্ধ্যায় মালিহা তার ছেলেকে ডেকে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে তোমার? তুমি ইদানিং কেমন যেন চুপচাপ থাকো। ছেলে প্রথমে কিছু বলতে চাইল না। মালিহা তাকে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমাকে তোমার মায়ের মতো ভাবতে পারো বাবা। তোমার যা সমস্যা তুমি আমাকে বলতে পারো। ছেলের চোখ ভিজে উঠল। মা, আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। ওরা বলে আমার মা নেই। মালিহার বুকটা ধক করে উঠল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার মা নেই? আমিই তো তোমার মা। আর তোমার আসল মা তো স্বর্গ থেকে তোমাকে দেখছে। তিনি চান তুমি ভালো মানুষ হও। মালিহা ছেলেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে জানত এই কষ্টটা তার জন্য কতটা গভীর। রাতে মালিহা সাফায়েতকে সব কথা বলল। সাফায়েতও খুব চিন্তিত হল। আমাদের ওকে আরও বেশি সময় দিতে হবে। ও এখন বড় হচ্ছে, এই সময়টা ওর জন্য খুব স্পর্শকাতর। মালিহা বলল, আমি চেষ্টা করব ওকে আরও বেশি সময় দিতে। পরের দিন থেকে মালিহা তার ছেলের দিকে আরও বেশি মনোযোগ দিল। সে তার সাথে খেলত, গল্প করত, পড়াশোনায় সাহায্য করত। ধীরে ধীরে ছেলেটিও তার মায়ের কাছাকাছি আসতে শুরু করল। মালিহার মনে হলো এই ছোট ছোট সম্পর্কগুলোই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এদিকে সাফায়েতের কাছে রিয়াদের ডিভোর্স কেসটি আরও জটিল আকার ধারণ করছিল। মালিহা আর এই বিষয়ে কোনো খোঁজখবর নিত না, কিন্তু একদিন সাফায়েত নিজেই তাকে জানালো, জান মালিহা, রিয়াদ সাহেবের স্ত্রী এখন রিয়াদ সাহেবের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা অভিযোগ এনেছে। কেসটা খুব খারাপ দিকে যাচ্ছে। মালিহা অবাক হল। গার্হস্থ্য সহিংসতা? রিয়াদ? হ্যাঁ। তার স্ত্রী কিছু ছবি এবং ভিডিও দিয়েছে যা রিয়াদ সাহেবের বিরুদ্ধে যাচ্ছে। এতে করে রিয়াদ সাহেবের সামাজিক সম্মানও নষ্ট হচ্ছে। সাফায়েত বলল। মালিহা আর কোনো কথা বলতে পারল না। তার মনে রিয়াদের জন্য এক গভীর করুণা জন্মাল। একসময় যে মানুষটা এতটাই অহংকারী ছিল, আজ তার এই দশা দেখে মালিহার মনটা খারাপ হয়ে গেল। মালিহার মনে পড়ল তার প্রাক্তন শাশুড়ি কেমন দম্ভ ভরে বলেছিলেন, আমরা কি কোনো চ্যারিটি হাউস খুলে বসেছি নাকি যে যাকে তাকে টাকা দেব? আজ সেই শাশুড়ির ছেলের এমন অবস্থা। মালিহা বুঝতে পারল ক্ষমতা আর অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়। একদিন মালিহা তার অফিসের কাজে একটি সেমিনারে গিয়েছিল। সেমিনারে দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মালিহা সেখানে তার প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিল। সবাই মুগ্ধ হলো তার প্রেজেন্টেশন দেখে। সেমিনারের শেষে এক ভদ্রমহিলা মালিহার কাছে এলেন। আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে মালিহা। আমি একজন সাংবাদিক। আমি আপনার কাজ নিয়ে একটি ফিচার লিখতে চাই। ভদ্রমহিলা বললেন। মালিহা প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু পরে রাজি হল। সে ভাবল তার এই কাজ যদি আরও মানুষের কাছে পৌঁছায় তাহলে আরও বেশি মানুষ উপকৃত হবে। সাংবাদিক ভদ্রমহিলা মালিহার সাথে কয়েকদিন ধরে কথা বললেন। মালিহার জীবনের সংগ্রাম, তার কাজের প্রতি নিষ্ঠা এবং তার সাফল্যের গল্প শুনে সাংবাদিক খুব মুগ্ধ হলেন। কয়েকদিন পর ফিচারটি একটি জনপ্রিয় দৈনিকে প্রকাশিত হল। ফিচারটি পড়ে অনেকেই মালিহার কাজের প্রশংসা করল। শাহেদ চৌধুরীও খুব খুশি হলেন। মালিহা, আপনার এই কাজের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নাম আরও উজ্জ্বল হয়েছে। অনেক মানুষ এখন আমাদের সম্পর্কে জানতে পারছে। শাহেদ চৌধুরী বললেন। মালিহার মনে হলো তার জীবন এখন সম্পূর্ণ। সে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে পারছে। তার এই নতুন জীবন তাকে এক নতুন আত্মবিশ্বাস আর উদ্দীপনা দিয়েছে।
একদিন বিকেলে মালিহা তার বাবার সাথে বসে চা খাচ্ছিল। বাবা তাকে বললেন, মালিহা, আমি তোর জন্য গর্বিত। তুই যেভাবে নিজেকে গড়েছিস তা দেখে আমার খুব ভালো লাগে। মালিহা বাবার হাত ধরে বলল, এটা তোমার আশীর্বাদ বাবা। মাও এসে তাদের সাথে যোগ দিলেন। তোরা সুখী থাক, এটাই আমরা চাই। মালিহার মনে হলো এই মুহূর্তগুলোই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু জীবনের ক্যানভাসে সব রং কি সবসময় উজ্জ্বল থাকে? না, থাকে না। মাঝে মাঝে কিছু অপ্রকাশিত ছায়া তার অস্তিত্ব জানান দেয়। একদিন সাফায়েত মালিহাকে ডেকে বলল, মালিহা, রিয়াদ সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন। তিনি তোমার সাথে দেখা করতে চান। মালিহা অবাক হল। আমার সাথে? কেন? তিনি কিছু ব্যক্তিগত কথা বলতে চান। তিনি বলেছেন, তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তিনি তোমার সাথে কথা বলতে চান। সাফায়েত বলল। মালিহা দ্বিধাগ্রস্ত হল। সে রিয়াদের সাথে দেখা করতে চাইছিল না। তার মনে পুরনো দিনের কষ্টগুলো আবার ফিরে আসার ভয় ছিল। আমি কি দেখা করব? মালিহা জানতে চাইল। সাফায়েত বলল, তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি খুবই অনুরোধ করেছেন। মালিহা সারারাত ঘুমাতে পারল না। রিয়াদের সাথে দেখা করার সিদ্ধান্তটা তার জন্য খুব কঠিন ছিল। সে কি অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে পারবে? নাকি এই দেখা তার জীবনে আবার নতুন কোনো ঝড় নিয়ে আসবে? পরের দিন মালিহা সিদ্ধান্ত নিল, সে রিয়াদের সাথে দেখা করবে। সে জানত, রিয়াদ এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে হয়তো তার কাছে কোনো সহানুভূতি বা সাহায্য চাইতে চায়। মালিহা দৃঢ় সংকল্প নিল, সে নিজেকে দুর্বল হতে দেবে না। সে রিয়াদের সাথে দেখা করবে, কিন্তু তার মনে পুরনো কোনো অনুভূতিকে ঠাঁই দেবে না। মালিহা যখন রিয়াদের সাথে দেখা করতে যাচ্ছিল, তার বুকের ভেতরটা ধুকধুক করছিল। সে জানত না, এই দেখা তার জীবনে কি প্রভাব ফেলবে। রিয়াদের সাথে দেখা করার সিদ্ধান্তটা মালিহার জন্য সহজ ছিল না। তার মনের মধ্যে পুরনো দিনের স্মৃতিগুলো ঢেউ খেলছিল, কিন্তু সে জানত, তাকে শক্ত থাকতে হবে। সে এখন আর সেই দুর্বল মালিহা নেই যে রিয়াদের কথায় ভেঙে পড়ত। সে এখন একজন আত্মবিশ্বাসী নারী, যে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছে। পরের দিন দুপুরে মালিহা রিয়াদের সাথে দেখা করতে গেল। সাফায়েত তাকে একটি রেস্তোরাঁয় যেতে বলেছিল, যেখানে তারা নিরাপদে কথা বলতে পারবে। রেস্তোরাঁর এক কোণায় রিয়াদ বসেছিল। মালিহা তাকে দেখে অবাক হল। রিয়াদ আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। একসময় যে রিয়াদ ছিল আত্মবিশ্বাসী আর দম্ভপূর্ণ, আর সে কেমন যেন মুক্রিয়মান। মালিহা এগিয়ে গিয়ে তার সামনে বসল। কি খবর রিয়াদ? মালিহা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। রিয়াদ মালিহার দিকে তাকাল। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। আমি ভালো নেই, মালিহা। মালিহা কোনো উত্তর দিল না। সে শুধু রিয়াদের দিকে তাকিয়ে রইল। আমার জীবনটা শেষ হয়ে গেছে, মালিহা। আমার ব্যবসা নেই, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার শাশুড়িও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এখন পথের ফকির। রিয়াদ বিষণ্ণ কণ্ঠে বলল। মালিহার মনে রিয়াদের জন্য এক গভীর করুণা জন্মাল। সে জানত, রিয়াদ সত্যিই খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তুমি কেন আমার সাথে দেখা করতে চাইলে? মালিহা জিজ্ঞেস করল। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, মালিহা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার মূল্য বুঝিনি। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। মালিহার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই কথাগুলো শোনার জন্য সে কত রাত কেঁদেছে। কিন্তু আজ, এই মুহূর্তে, এই কথাগুলো তার কাছে অর্থহীন মনে হলো। আমি জানি, রিয়াদ। কিন্তু যা চলে গেছে, তা আর ফিরে আসবে না। মালিহা বলল। আমি জানি। আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। আমার নতুন স্ত্রী আমাকে কোনোদিন ভালোবাসেনি। সে শুধু আমার টাকা চেয়েছিল।
আর যখন আমার টাকা শেষ হয়ে গেল সে আমাকে ছেড়ে চলে গেল। রিয়াদ বলল। মালিহার মনে পড়ল রিয়াদের নতুন স্ত্রীর কথা, যে কিনা এসি, ফার্নিচার, গাড়ি সব যৌতুক হিসেবে নিয়ে এসেছিল। এমনকি রিয়াদকে একটি ফ্ল্যাটও উপহার দিয়েছিল। আর আজ সেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। নিয়তির কি নির্মম পরিহাস। তুমি এখন কি করবে? মালিহা জিজ্ঞেস করল। আমি জানি না মালিহা। আমার কাছে আর কোনো আশা নেই। আমার সব শেষ হয়ে গেছে। রিয়াদ হতাশ কণ্ঠে বলল। মালিহা কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, রিয়াদ, তুমি ভেঙে পড়ো না। জীবন একটাই। যদি তুমি আবার চেষ্টা করো তুমি নিশ্চয়ই সফল হবে। আমার কোনো শক্তি নেই মালিহা। আমি আর পারবো না। তুমি পারবে। আমি পেরেছি, তুমিও পারবে। তুমি তোমার অতীত থেকে শিক্ষা নাও এবং নতুন করে জীবন শুরু করো। মালিহা তাকে সাহস জোগাল। রিয়াদ মালিহার দিকে অবাক হয়ে তাকাল। একসময় যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল, আর সেই মালিহাই তাকে সাহস জোগাচ্ছে। রিয়াদ বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তুমি অনেক বদলে গেছো মালিহা। তুমি এখন অনেক শক্তিশালী। রিয়াদ বলল। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আমার জীবনকে নতুন করে গড়ে তুলেছি। মোয়ালিয়া বলল। রিয়াদ আর কোনো কথা বলল না। সে কিছুক্ষণ মালিহার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি তোমার সুখ কামনা করি মালিহা। তুমিও ভালো থেকো রিয়াদ। আবার চেষ্টা করো। মালিহা বলল। রিয়াদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি জানি না আমি কি আবার চেষ্টা করতে পারবো কিনা, কিন্তু তোমার কথাগুলো শুনে আমার মনে একটু আশা জন্মাল। মালিহা আর কোনো কথা বলতে চাইল না। সে বুঝতে পারছিল তার এখানে আর থাকার প্রয়োজন নেই। মালিহা উঠে দাঁড়ালো। আমি এখন আসি রিয়াদ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। রিয়াদ মাথা নাড়ল। ভালো থেকো মালিহা। মালিহা রেস্তোরাঁ থেকে বেরিয়ে এল। তার মনে এক অদ্ভুত শান্তি। সে রিয়াদের সাথে দেখা করে কোনো অনুশোচনা অনুভব করেনি, কোনো কষ্টও হয়নি। বরং সে বুঝতে পারছিল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। বাড়ি ফিরে মালিহা সাফায়েতকে সব কথা বলল। সাফায়েত মালিহার কথা শুনে অবাক হল। তুমি ওকে সাহস জুগিয়েছ মালিহা। এটা তোমার উদারতা। সাফায়েত বলল। ওর অবস্থা দেখে আমার খারাপ লাগছিল সাফায়েত। আমি জানি ও ভুল করেছে, কিন্তু ওর এই দশা দেখে আমার কোনো আনন্দ হয়নি। মালিহা বলল। হ্যাঁ, এটাই মানবিকতা। তুমি তোমার অতীতকে ক্ষমা করতে শিখেছ মালিহা। সাফায়েত বলল। মালিহার মনে হলো সে সত্যিই অতীতকে ক্ষমা করতে শিখেছে। সে এখন আর পুরনো দিনের কষ্টগুলোকে আঁকড়ে ধরে নেই। সে এখন মুক্ত। পরের কয়েক মাস মালিহার জীবন স্বাভাবিক ছন্দে চলতে লাগল। তার অফিসের কাজ, পরিবারের দায়িত্ব, সবকিছু সে সফলভাবে সামলাচ্ছিল। আলোর দিশারি প্রতিষ্ঠানের প্রজেক্টটি আরও সফল হচ্ছিল। গ্রামের মহিলারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারছিল। মালিহা এই কাজে এক গভীর আনন্দ পাচ্ছিল। একদিন মালিহা অফিসে বসে কাজ করছিল। শাহেদ চৌধুরী তার অফিসে এসে বললেন, মালিহা, আমাদের একটি নতুন প্রজেক্ট আছে। আমরা একটি হাসপাতাল তৈরি করতে চাই, যেখানে গ্রামের গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবে। মালিহা খুশি হল। এটা তো খুব ভালো খবর স্যার। আমি চাই আপনি এই প্রজেক্টের পরিকল্পনা এবং বাস্তবায়নে নেতৃত্ব দিন। এই হাসপাতালটি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। শাহেদ চৌধুরী বললেন। মালিহা দৃঢ় প্রত্যয় বলল, আমি আমার সেরাটা দেব স্যার। মালিহা জানত এই প্রজেক্টটি তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হবে, কিন্তু সে প্রস্তুত ছিল। সে তার মেধা, কর্মদক্ষতা আর পরিশ্রম দিয়ে এই প্রজেক্টটি সফল করতে চেয়েছিল। হাসপাতাল তৈরির কাজ শুরু হলো। মালিহা দিনরাত পরিশ্রম করত।
সে বিভিন্ন ডাক্তার, নার্স এবং স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করত। সে নিশ্চিত করত যেন হাসপাতালটি সেরা মানের হয় এবং গরিব মানুষেরা যেন বিনামূল্যে চিকিৎসা পায়। একদিন হাসপাতাল তৈরির কাজের জন্য মালিহা একটি মিটিংয়ে গিয়েছিল। মিটিংয়ে দেশের বিভিন্ন ধনী ব্যবসায়ী এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। মালিহা সেখানে তার পরিকল্পনা তুলে ধরল। সবাই মুগ্ধ হল তার পরিকল্পনা দেখে। মিটিং শেষে এক বয়স্ক ভদ্রলোক মালিহার কাছে এলেন। মালিহা, আপনার কাজ দেখে আমি মুগ্ধ। আপনি একজন অসাধারণ নারী। ভদ্রলোক বললেন। মালিহা হাসল। ধন্যবাদ স্যার। ভদ্রলোক বললেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি জানি আপনার বাবা অসুস্থ ছিলেন এবং তার অপারেশনের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছিল। মালিহা অবাক হল। এই ভদ্রলোক কিভাবে তার বাবার অসুস্থতার কথা জানেন? আপনি আমার বাবার সম্পর্কে কিভাবে জানেন? মালিহা জিজ্ঞেস করল। ভদ্রলোক হাসলেন। আমি তানিয়ার আত্মীয়। আমি আপনার বাবার অপারেশনের জন্য টাকা দিয়েছিলাম। মালিহা চমকে উঠল। এই ভদ্রলোকই শাহেদ চৌধুরী? কিন্তু শাহেদ চৌধুরী তো তানিয়ার বস। তিনি কেন তানিয়ার আত্মীয় পরিচয়ে এসেছিলেন? মালিহার মনে 1000 প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। স্যার, আপনি? মালিহা জিজ্ঞেস করতে চাইল। শাহেদ চৌধুরী মালিহার দিকে তাকিয়ে হাসলেন। হ্যাঁ, মালিহা, আমি শাহেদ চৌধুরী। মালিহা বাকরুদ্ধ হয়ে গেল। তার মনে হলো সে যেন এক অদ্ভুত স্বপ্নের মধ্যে আছে। কিন্তু আপনি কেন? মালিহা ইতস্তত করে জিজ্ঞেস করল। শাহেদ চৌধুরী বললেন, আমি আপনাকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম মালিহা। আমি আপনার সম্পর্কে তানিয়ার কাছ থেকে শুনেছিলাম। আমি জানতাম আপনি একজন অসাধারণ নারী, কিন্তু আমি নিজে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আপনি কতটা দৃঢ়, কতটা আত্মবিশ্বাসী, কতটা পরিশ্রমী। মালিহার মনে পড়ল শাহেদ চৌধুরী তাকে বলেছিলেন, আমি আপনাকে সব টাকা দিয়ে সাহায্য করেছি। এখন আমি চাই আপনি আমার একটি প্রজেক্টে কাজ করুন। মালিহা বুঝতে পারল শাহেদ চৌধুরী প্রথম থেকেই তাকে সাহায্য করতে চেয়েছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, স্যার। মালিহা বলল। না মালিহা, আপনি আমার কাছে কৃতজ্ঞ নন। আমি আপনার কাজের প্রতিভার জন্য কৃতজ্ঞ। আপনি আমার প্রতিষ্ঠানে এসে এটিকে আরও বড় করে তুলেছেন। শাহেদ চৌধুরী বললেন। মালিহার মনে হলো সৃষ্টিকর্তা তার জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন। এই মানুষটা যেন দেবদূতের মতো তার জীবনে এসেছেন। সে আজ বুঝতে পারছিল কেন তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল। এই কষ্টগুলোই তাকে আজকের এই সফল মালিহা হতে সাহায্য করেছে। হাসপাতালটি তৈরি হয়ে গেল। শাহেদ চৌধুরী এবং মালিহার নেতৃত্বে হাসপাতালটি দেশের গরিব মানুষের জন্য এক নতুন আশার আলো নিয়ে এল। অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠল। মালিহার মনে হলো তার জীবন এখন সম্পূর্ণ সার্থক। একদিন সন্ধ্যায় মালিহা আর সাফায়েত তাদের বাচ্চাদের নিয়ে ডিনারে বসেছিল। সাফায়েত বলল, জানো মালিহা, আজ রিয়াদ সাহেব আমাকে ফোন করেছিলেন। মালিহা চমকে উঠল। কি বলল? তিনি বলেছেন তিনি নতুন করে একটি ছোট ব্যবসা শুরু করেছেন। তিনি তার অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং আবার চেষ্টা করতে চান। সাফায়েত বলল। মালিহার মনে এক গভীর শান্তি এল। রিয়াদও তার অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করেছে। মালিহার মনে হল তার জীবন এখন সম্পূর্ণ। সে একজন সফল নারী, একজন সুখী মা এবং একজন ভালোবাসার স্ত্রী। তার জীবনের সব কষ্ট, সব আঘাত যেন আজ ম্লান হয়ে গেছে। সে আজ সত্যি সুখী। এই গল্পের পড়তে পড়তে মালিহার জীবনের উত্থান পতন, সংগ্রাম আর সাফল্যের যে চিত্র তুলে ধরা হলো তা শেষ পর্যন্ত তাকে এক নতুন জীবনের পথ দেখিয়েছে। সে প্রমাণ করেছে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আত্মবিশ্বাস আর দৃঢ় সংকল্প থাকলে সব বাধা অতিক্রম করা যায়। সমাপ্ত।